তো এখন আমরা পড়বো ফ্যাজানের সূত্র। ঠিক আছে, তো ফ্যাজানের সূত্র কি নিয়ে? ফ্যাজানের সূত্র হচ্ছে আয়নীয় বিকৃতি। মেনলি ফ্যাজানের সূত্র আয়নীয় বিকৃতি এবং আয়নীয় বা আয়নের বিকৃতি, মেনলি আয়নের বিকৃতি এবং কোনো যৌগে সমযোজী ধর্ম এবং তড়িৎযোজী ধর্মের বিকাশ সম্বন্ধে। ঠিক আছে, আয়নের বিকৃতি ও সমযোজী এবং তড়িৎযোজী ধর্মের বিকাশ। ঠিক আছে, তো যে কোনো একটা যৌগে সমযোজী ধর্ম কতটা বাড়লো কিংবা হচ্ছে তড়িৎযোজী ধর্ম কতটা বাড়লো সেই নিয়ে হচ্ছে বিজ্ঞানী ফ্যাজান যে সূত্র দেন সেটাই হচ্ছে ফ্যাজানের সূত্র। তো এই ফ্যাজানের সূত্র মেনলি আয়নিক পোটেনশিয়াল বা আয়নীয় বিভব এর উপরে নির্ভর করে। তো আয়নীয় বিভব বা আয়নিক পোটেনশিয়াল, যেটাকে আমরা ফাই চিহ্ন দিয়ে লিখি, সেটা কি? সেটা ইকুয়াল টু ক্যাটায়নের আধান বাই ক্যাটায়নের ব্যাসার্ধ, চার্জ অফ ক্যাটায়ন বাই রেডিয়াস অফ ক্যাটায়ন। ঠিক আছে, তো কি হবে? কোনো ক্যাটায়নের আধান যত, কোনো যৌগে ক্যাটায়নের আধান যত বাড়বে আয়নীয় বিভব তত কি হবে? বাড়বে, যেহেতু প্রপোর্শনাল সম্পর্ক। আর ক্যাটায়নের ব্যাসার্ধ যত কমবে তত আয়নীয় বিভব তত বাড়বে। ঠিক আছে, তো কি হবে? বুঝলাম এটা যে ফাই বাড়লে ক্যাটায়নের আধান বাড়বে। ফাই তখনই বাড়বে যখন ক্যাটায়নের আধান বাড়বে। তো এই ফাই বাড়লে বা আয়নিক পোটেনশিয়াল বাড়লে কি হবে? আয়নিক পোটেনশিয়াল বাড়লে কি হবে? ক্যাটায়নের ধ্রুবায়ন ক্ষমতা বাড়বে। ধ্রুবায়ন ক্ষমতা বাড়বে মানে কি? অ্যানায়নের অধিক বিকৃতি করে দেবে। ক্যাটায়নের ধ্রুবায়ন ক্ষমতা যদি বাড়ে তাহলে কি হবে? অ্যানায়নের অধিক বিকৃতি ঘটে যাবে এবং যৌগটা যদি তড়িৎযোজীও হয় সেই তড়িৎযোজী যৌগের সমযোজী প্রকৃতি বৃদ্ধি পাবে। তাহলে কি হচ্ছে? আয়নীয় বিভব যত বাড়বে কোনো যৌগের তত তার সমযোজী ধর্ম তত বাড়বে। কিন্তু তাহলে কি করলাম আমরা? যে আয়নীয় বিভব যত বাড়বে যৌগের সমযোজী ধর্ম তত বাড়বে। সমযোজী ধর্ম তত বাড়বে। সমযোজী ধর্ম বাড়বে মানে তড়িৎ বিভব তত তড়িৎযোজী ধর্ম, যেটা তড়িৎযোজী ধর্ম, সমযোজী ধর্ম বাড়লে তড়িৎযোজী ধর্ম কি হবে? কমে যাবে। ঠিক আছে, আর সমযোজী ধর্ম যত বাড়বে তত অ্যানায়নের কি করবে বললাম? অধিক বিকৃতি ঘটিয়ে দেবে। ঠিক আছে, তো আমরা এবার দেখবো যে ক্যাটায়নের আকার হ্রাস পেলে কি হবে। তো ক্যাটায়নের আকার হ্রাস পাচ্ছে মানে ক্যাটায়নের আকার হ্রাস পাওয়া মানে ব্যাসার্ধ হ্রাস পাওয়া। ক্যাটায়নের ধরো এরকম আকার ছিল, এরকম আকার, তাহলে ক্যাটায়নের আকার হ্রাস পাওয়া মানে কি? এই ক্যাটায়নের ব্যাসার্ধও হ্রাস পাওয়া। তাহলে ব্যাসার্ধ যদি হ্রাস পায় তাহলে নিচে কমে যাচ্ছে। তাহলে ফাই কি ছিল? ইনভার্সলি প্রপোর্শনাল টু রেডিয়াস অফ ক্যাটায়ন, ক্যাটায়নের ব্যাসার্ধ, ক্যাটায়নের ব্যাসার্ধ, ক্যাটায়নের ব্যাসার্ধ। তা ক্যাটায়নের ব্যাসার্ধ নিচে কমে যাচ্ছে, তাহলে ব্যাসার্ধ যদি কমে যায় তাহলে ফাই কি হবে? ফাই বেড়ে যাবে, তাহলে আয়নিক পোটেনশিয়াল কি হবে? বেড়ে যাবে, তাই তো? তাহলে ক্যাটায়নের আকার হ্রাস পেলে কি হবে? ফাই মানে আয়নিক পোটেনশিয়াল তত বাড়বে। আর আয়নিক পোটেনশিয়াল বাড়লে কি হবে বলেছি? যে সমযোজী তড়িৎযোজী যৌগের সমযোজী ধর্ম কি হবে? বৃদ্ধি পাবে। ঠিক আছে, দেখি আর কোন কোন ফ্যাক্টরের উপরে আয়নিক পোটেনশিয়াল ডিপেন্ড করে। এখন অ্যানায়নের আকার যদি বৃদ্ধি পায় তাহলে কি হবে? অ্যানায়নের আকার যদি বৃদ্ধি পায় তাহলেও দেখো কি ছিল? ফাই ইকুয়াল টু চার্জ অফ ক্যাটায়ন, চার্জ অফ ক্যাটায়ন, ক্যাটায়নের আধান বাই ক্যাটায়নের কি ছিল? রেডিয়াস, রেডিয়াস অফ ক্যাটায়ন। এখানে বলেছে অ্যানায়নের আকার বৃদ্ধি পেলে। তো অ্যানায়নের আকার মানে ধরো আই মাইনাস, বিআর মাইনাস, সিএল মাইনাস আর এফ মাইনাস। যত আয়নের আকার যত বৃদ্ধি পাবে, ঠিক আছে, অ্যানায়নের আকার যত মেনলি বৃদ্ধি পাবে। তার মানে কি? এখানে যদি আমরা জানি এরা কোন ব্লক এলিমেন্ট? এরা হচ্ছে গ্রুপ 17-এ আছে। গ্রুপ 17 ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তাহলে ওপর থেকে নিচে আসি একটা শ্রেণী বরাবর, তাহলে আকার কি হবে? বৃদ্ধি পাবে। তাহলে সবার থেকে আকার কার বেশি? আই মাইনাসের বেশি, তারপর বিআর মাইনাসের বেশি, তারপরে কি? সিএল মাইনাস, তারপর এফ মাইনাস। এখন আমরা জানি
যে যদি অ্যানায়নের আকার বাড়ে, যদি অ্যানায়ন এক্স মাইনাসের আকার যদি বাড়ে তাহলে কি হবে? আকার যদি বাড়ে তাহলে সহজেই ক্যাটায়ন দ্বারা কি হয়ে যাবে? সহজেই ক্যাটায়ন দ্বারা বিকৃত হয়ে যাবে, সহজেই ক্যাটায়ন দ্বারা বিকৃত হবে, সহজেই ক্যাটায়ন দ্বারা বিকৃত হবে। ফলে ক্যাটায়ন দ্বারা যত বিকৃত হবে তত কি হবে? সমযোজী ধর্ম কি হবে? তত বেড়ে যাবে, তত তার সেই যৌগের সমযোজী ধর্ম তত বেড়ে যাবে। এখন সমযোজী ধর্ম বেড়ে গেলে তড়িৎযোজী ধর্ম কি হবে? তাহলে তড়িৎযোজী ধর্ম আয়নিক ক্যারেক্টার, তড়িৎযোজী ধর্ম তত কি হয়ে যাবে? ডিক্রিজ করে যাবে। তাহলে অ্যানায়নের আকার যত বাড়বে তত ক্যাটায়ন দ্বারা সহজে বিকৃত হয়ে যাবে, আর ক্যাটায়ন দ্বারা সহজে যত বিকৃত হয়ে যাবে তার সমযোজী ধর্ম তত কিন্তু বেড়ে যাবে, তাই তো? তাহলে সমযোজী ধর্ম বেড়ে যাবে মানে কি হবে? তড়িৎযোজী ধর্ম তত কমে যাবে। এরপরে দেখবো ক্যাটায়ন এবং অ্যানায়ন উভয়ের চার্জের মাত্রা বেশি হলে কি হবে। দেখো Na+, Mg2+, আর Al3+, আমি তিনটে ক্যাটায়ন লিখছি। তো এই তিনটে ক্যাটায়ন যদি লিখি তাহলে ফাই ইকুয়াল টু কি ছিল? চার্জ বাই ক্যাটায়ন বাই রেডিয়াস অফ ক্যাটায়ন। এখন ক্যাটায়নের আধান প্রথমটায় কত ছিল? প্লাস। এমজির ক্ষেত্রে কত? 2+, এল এর ক্ষেত্রে কত? 3+। তাহলে সব থেকে বেশি আধান কোনটায়? ক্যাটায়নের আধান সব থেকে বেশি অ্যালুমিনিয়াম 3+ এর। তাহলে ক্যাটায়নের আধান যত বাড়বে তত কি হবে? ফাই তত বাড়বে। তাহলে অর্ডার অফ ফাই কি হবে? আয়নিক পোটেনশিয়াল, সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম 3+ এর সব থেকে বেশি হবে, তারপর Mg2+, তারপর Na+। তাহলে ফাই এর অর্ডার। এবারে ফাই প্রপোর্শনাল টু কি? ফাই প্রপোর্শনাল টু সমযোজী ক্যারেক্টার, ফাই প্রপোর্শনাল টু সমযোজী ক্যারেক্টার। তাহলে ফাই যদি সব থেকে L3+ এর বেশি হয় তাহলে সমযোজী ক্যারেক্টার বা অর্ডার অফ কোভ্যালেন্ট ক্যারেক্টার কি হবে? সমযোজী চরিত্র ক্যাটায়নের কার ক্ষেত্রে সব থেকে বেশি হবে বলো? Al3+ এর সব থেকে বেশি, তারপরে হচ্ছে Mg2+, তারপরে হচ্ছে Na+। এখন সমযোজী ধর্ম যত বাড়বে তড়িৎযোজী ধর্ম তত কি হবে? তড়িৎযোজী ধর্ম তত কমে যাবে, তড়িৎযোজী ধর্ম কি হবে? তত কমে যাবে। তাহলে তড়িৎযোজী ধর্মের অর্ডার কি হবে? Na+ এর সব থেকে বেশি, তারপর Mg2+, তারপর কি Al3+। ঠিক আছে, তাহলে এটা আমরা বুঝলাম। তো তাহলে ক্যাটায়ন অ্যানায়ন অধিক পরিমাণ বিকৃত হবে কোন আয়নটার জন্য? অ্যালুমিনিয়াম 3+ এর জন্য ক্যাটায়ন কি হবে? অ্যানায়ন অধিক মাত্রায় বিকৃত করবে। তাহলে অ্যানায়নকে অধিক মাত্রায় বিকৃত করবে কে? অ্যানায়নকে অধিক মাত্রায় বিকৃত করবে কিন্তু আমাদের কে? যার মাথায় আধান যত বেশি, তাহলে অ্যালুমিনিয়াম 3+ অ্যানায়নকে অধিক মাত্রায় কি করবে? বিকৃত করবে। আচ্ছা, এরপরে দেখবো আর কি কি কারণে ফাইয়ের মান বাড়ে। এখন ফাইয়ের মান বাড়বে যদি হচ্ছে বা আয়নিক পোটেনশিয়াল বাড়বে বা অ্যানায়নকে সহজে বিকৃত করতে পারবে যদি ক্যাটায়নের সর্ববহিস্থ কক্ষে, যে ক্যাটায়নটা তুমি লিখছো তার সর্ববহিস্থ কক্ষে 8টি ইলেকট্রন বিশিষ্ট না হয়ে যদি 18টি ইলেকট্রন বিন্যাস হয়, 18টি ইলেকট্রন নট, 18টি ইলেকট্রন বিন্যাস না, 18টি ইলেকট্রন বিশিষ্ট হয়, মানে বহিস্থম কক্ষে 8টি ইলেকট্রন না হয়ে যদি 18টি ইলেকট্রন থাকে তাহলে সেই ক্যাটায়নটা অ্যানায়নকে অধিক পরিমাণ কি করতে পারবে? বিকৃত করতে পারবে। আচ্ছা, আমরা কয়েকটা ক্যাটায়নের কনফিগারেশন দেখি। যদি আমরা Na+ দেখি তাহলে Na কি হবে? 1s2, 2s2, 2p6, 3s1। এবার 3s1 N এর গঠনে ছিল 1s2, 2s2 11টা ইলেকট্রন, 2p6, 3s1। এবার Na+ মানে কি? একটা ইলেকট্রন বাদ দিচ্ছি, তাহলে 3s এর ইলেকট্রন আর থাকলো না, তাহলে এই পর্যন্ত। তাহলে এর বহিস্তম কক্ষে ভ্যালেন্স শেলে কটা ইলেকট্রন আছে? 6+2 মানে 8টা ইলেকট্রন, 8টা ইলেকট্রন, নট 18টা, 8টা ইলেকট্রন। তাহলে এই 8টা ইলেকট্রন বিশিষ্ট এটা ক্যাটায়নটা কত ইলেকট্রন বিশিষ্ট? বহিস্তম কক্ষে 8টি ইলেকট্রন বিশিষ্ট। এখন যদি তুমি পটাশিয়ামেরও করো কি হবে এর ক্ষেত্রে? এর ক্ষেত্রে হবে হচ্ছে আর্গন 3s1, তার মানে আর্গনের মতো, আর্গনের বাইরের কক্ষে কত? 3s2,
3p6। তার মানে এর বাইরের কক্ষেও কটা ইলেকট্রন আছে? 8 ইলেকট্রন বিশিষ্ট, তাই তো? কিন্তু তুমি যদি এই কপারের ইলেকট্রনিক কনফিগারেশন করো, কপার মানে কত? পারমাণবিক সংখ্যা 29, তাহলে 29 তে 1 বিয়োগ করলে 28, তাই তো? কিন্তু 29 কপার কি একটা এক্সেপশনাল ইলেকট্রনিক কনফিগারেশন দেখায়, তাহলে হওয়ার কথা 18, 4s2, আচ্ছা হওয়ার কথা কি 18, 4s2, 18 আর 2 20, আর 9 29, কিন্তু হয় কি এরকম? হয় না এরকম। হয় কেমন? আর্গন 4s1, 3d10। ডি কক্ষে কটা ইলেকট্রন থাকে? 10টা ইলেকট্রন, তাই তো? তাহলে 10টা ইলেকট্রন, তাহলে এর কেমন গঠন হবে? 4s থেকে একটা Cu প্লাস মানে 4s থেকে একটা ইলেকট্রন আউট করে দাও, তাহলে আর্গন, আর্গন 3d10, 3d10। তাহলে 3d10 মানে কি? আর্গনের ইলেকট্রনিক এটা কেমন ভাবে লিখতে পারি? আর্গনের লিখতে পারি আমরা 3s2, 3s2, 3p6, 3d10। তাহলে এটাই বহিস্তম কক্ষে তাহলে কটা ইলেকট্রন আছে? এর আগে আছে 1s2, 2s2, 2p6, তাহলে কটা হচ্ছে? 6 2 8 2 10 আর 2 12 আর 6 18 আর 10 28। তাহলে দেখো বাইরের কক্ষে বেশ বহিস্তম কক্ষে কটা ইলেকট্রন আছে? এর বহিস্তম কক্ষে দুটো, 6 2 8 আর 10 18টা। তো ব্যাপারটা ফ্যাজান্সের ল এর ওপরে বেস করে যে বহিস্তম কক্ষে Cu2 প্লাসের ক্ষেত্রে কটা ইলেকট্রন আছে? 18টা ইলেকট্রন। আর Na প্লাসের ক্ষেত্রে কটা ইলেকট্রন আছে? 8টা। তো বিজ্ঞানী ফ্যাজান্স বলেছেন যে আয়নটির বাইরের কক্ষে 8টা ইলেকট্রন বিশিষ্ট না হয়ে এই 18টা ইলেকট্রন বিশিষ্ট হবে, তার সমযোজী চরিত্র তত বেশি হবে। তাহলে সমযোজী চরিত্র কার বেশি হবে? কোভ্যালেন্ট ক্যারেক্টার কার বেশি হবে? Cu2 প্লাস, Cu প্লাস গ্রেটার দেন Na প্লাস। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। এখন আর একটা আমরা ফ্যাক্টর দেখবো, সেটা হচ্ছে মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। তো ব্যাপারটা কি? যদি মাধ্যমটা ধ্রুবীয়, এই ধ্রুবীয় ব্যাপারটা, ধ্রুবীয় অধ্রুবীয় ব্যাপারটা ধীরে ধীরে আমরা আসবো। ধ্রুবীয় মানে কি? পোলার। পোলার মানে ধরো HCl, তাহলে HCl এটা কি? একটা হেটারো ডায়াটমিক মলিকিউল। হেটারো মানে কি? আলাদা আলাদা দুটো অ্যাটম আছে, দুটো এখানে অ্যাটম আছে, H আর Cl আলাদা আলাদা, এবং এদের মধ্যে একটা ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স আছে, মানে তড়িৎ ঋণাত্মকতার একটা পার্থক্য আছে, তাই তো? তাহলে তড়িৎ ঋণাত্মকতা কার বেশি? ক্লোরিনের বেশি, হাইড্রোজেনের কম। তো এই বন্ধনটাকে আমরা বলবো ধ্রুবীয় বন্ধন। কেন? কারণ এখানে একটা পোল সৃষ্টি হচ্ছে, ঠিক আছে? এটা মেরু তৈরি হচ্ছে এখানে একটা, ঠিক আছে? যে কি হয়, এই বন্ধন জোড়ের ইলেকট্রন তড়িৎ আমি যখন তোমাদের পড়িয়েছি পর্যায় সারণীতে তড়িৎ ঋণাত্মকতার কনসেপ্টটা, তখন আমি এটা বলেছি যে মৌলটা যত বেশি তড়িৎ ঋণাত্মক হয়, এই বন্ধন জোড়ের ইলেকট্রন তার দিকে সরে যায়, ফলে ইলেকট্রনটা যেদিকে যাচ্ছে তাকে অ্যারো দিয়ে আমরা দেখাচ্ছি, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে একটা ধ্রুবীয়। কিন্তু অধ্রুবীয় যদি আমি এইচ নিতাম, তাহলে এইচ এর ইলেকট্রোনেগেটিভিটি যা, আর একটা এইচ এর ইলেকট্রোনেগেটিভিটি তাই, তাই তো? তাহলে বন্ধন জোড়ের ইলেকট্রন কারোর দিকে মুভ করে যাচ্ছে না, তো এটা হচ্ছে কি? অধ্রুবীয় বলা হয়। এটা বলা হয় কি? অধ্রুবীয় অণু। অধ্রুবীয় অণু। কিন্তু HCl কে কি বলা হচ্ছে? যে HCl হচ্ছে একটা ধ্রুবীয় অণু। এখন কোনো মাধ্যম যদি অধ্রুবীয় বা ধ্রুবীয় হয়, সেক্ষেত্রে সমযোজী ধর্ম কার ক্ষেত্রে কেমন বেশি হবে? তো আমাদের মনে রাখতে হবে যে ধ্রুবীয় মাধ্যমের ক্ষেত্রে মাধ্যমের কি হয়? এই পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান কি হয়? বেশি হয়। কার ক্ষেত্রে? ধ্রুবীয় মাধ্যমের ক্ষেত্রে। ধ্রুবীয় মাধ্যমের ক্ষেত্রে পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান বেশি হয়। ফলে কি হয়? আয়নীয় যৌগের ক্যাটায়ন ও অ্যানায়নের মধ্যে যে একটা স্থিরতাড়িতিক আকর্ষণ আছে, সেই বলটা হ্রাস করে। তাহলে ধ্রুবীয় মাধ্যমে কি হচ্ছে? ধ্রুবীয় মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান বেশি হচ্ছে। পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান ধ্রুবীয় মাধ্যমের বেশি, ঠিক আছে? ধ্রুবীয় মাধ্যমের বেশি পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান, এবং কম কার? অধ্রুবীয় বা কম ধ্রুবীয় মাধ্যমের কম, ঠিক আছে?
কেন কম বা কেন বেশি? কারণ ধ্রুবীয় মাধ্যমের ক্ষেত্রে কি হয়, ক্যাটায়ন ও অ্যানায়নের মধ্যে বললাম স্থিরতাড়িতিক আকর্ষণ বল হ্রাস হয়, কম হয়ে যায়। ফলে ধ্রুবীয় মাধ্যমের ক্যাটায়ন দ্বারা অ্যানায়নের ধ্রুবায়ন ঘটে না। তাহলে ধ্রুবীয় মাধ্যমের ক্ষেত্রে কি হচ্ছে, ক্যাটায়ন দ্বারা অ্যানায়নের ধ্রুবায়ন, ঠিক আছে, অ্যানায়নের ধ্রুবায়ন হয় না, ধ্রুবায়ন হয় না। তাহলে ধ্রুবীয় মাধ্যমের ক্ষেত্রে কি হচ্ছে, ক্যাটায়ন দ্বারা অ্যানায়নের ধ্রুবায়ন হচ্ছে না। ফলে কি হবে, ফলে যৌগের আয়নীয় প্রকৃতি, ক্যাটায়ন এবং অ্যানায়ন নির্দিষ্ট সমদূরত্বে অবস্থান করবে এবং যৌগের আয়নীয় প্রকৃতি বজায় থাকবে, ঠিক আছে। কিন্তু যদি যদি অধ্রুবীয় মাধ্যম হয়, তাহলে তার, যদি অধ্রুবীয় মাধ্যম হয় কি হবে, তাহলে তার ক্ষেত্রে যদি অধ্রুবীয় মাধ্যম হয়, যদি অধ্রুবীয় মাধ্যম হয় তবে তার ক্ষেত্রে কি হবে, তার ক্ষেত্রে কিন্তু ক্যাটায়ন দ্বারা অ্যানায়নের ধ্রুবায়ন ঘটবে। অধ্রুবীয় মাধ্যম হয় বা কম ধ্রুবীয় মাধ্যম হয়, তাহলে ক্যাটায়ন দ্বারা কি হবে, ক্যাটায়ন দ্বারা অ্যানায়নের, ক্যাটায়ন দ্বারা অ্যানায়নের, এখন ভালো করে বোঝো, ও ক্ষেত্রে ধ্রুবীয় মাধ্যম ছিল, ধ্রুবীয় মাধ্যম কি হচ্ছিল, ক্যাটায়ন অ্যানায়নের দ্বারা স্ট্রংলি বন্ডেড ছিল, ঠিক আছে, তাদের মধ্যে আকর্ষণ বলটা স্ট্রং ছিল, তাহলে সহজে অ্যানায়ন ধ্রুবায়ন করতে পারবে, করতে পারবে না, বিকৃতি ঘটাতে পারবে না। কিন্তু অধ্রুবীয় মাধ্যমের ক্ষেত্রে ক্যাটায়ন অ্যানায়নের মধ্যে যে আকর্ষণ বল সেটা কম, তাই আকর্ষণ বল যদি কম হয় তাহলে ক্যাটায়ন দ্বারা অ্যানায়নের ধ্রুবায়ন সহজে হবে, ধ্রুবায়ন সহজে হবে। তার মানে সমযোজী বা কোভ্যালেন্ট ক্যারেক্টার, কোভ্যালেন্ট ক্যারেক্টার কি হবে, সমযোজী ক্যারেক্টার বা কোভ্যালেন্ট ক্যারেক্টার অধ্রুবীয় মাধ্যমের কি হয়ে যাবে, বেড়ে যাবে। তাহলে আমরা 5 রকম ফ্যাক্টর পড়লাম যে কখন কখন আমাদের যৌগে সমযোজী ধর্মের কেমন 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 ভাবে বাড়বে এবং কি তার পিছনে কারণটা কি, ঠিক আছে। এবারে আমরা খুবই ইম্পর্টেন্ট যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে, আমরা এই যে পড়লাম যে ধ্রুবায়িত কেউ ক্যাটায়ন অ্যানায়ন দ্বারা ধ্রুবায়িত হচ্ছে বা ধ্রুবায়িত হচ্ছে না, তো এর ফলাফলগুলো কি, এটা আমাদের লাগবে কিসে? তো এই জিনিসগুলো আমাদের বিভিন্ন জিনিসের এক্সপ্লানেশন দিতে, কিন্তু ব্যাখ্যা দিতে মারাত্মকভাবে সাহায্য করবে এবং এগুলো পরীক্ষার জন্যও কিন্তু ভীষণ ভীষণই ইম্পর্টেন্ট, ফ্যাজান্সের সূত্রের অ্যাপ্লিকেশন। তাহলে আমরা এখন কি পড়ছি, অ্যাপ্লিকেশন অফ ফ্যাজান্স রুল, ফ্যাজান্স রুল। এখন আমরা পড়ছি অ্যাপ্লিকেশন অফ ফ্যাজান্স রুল, ফ্যাজান্স রুলের অ্যাপ্লিকেশন গুলো আমরা পড়বো। তো জলে সিলভার হ্যালাইড গুলো দ্রাব্যতা পড়বো। সিলভার মানে কি, এজি। হ্যালাইড বলতে আমাদের হ্যালোজেন এর অ্যানায়ন গুলোকে হ্যালাইড বলে, হ্যালোজেনের অ্যানায়ন গুলো যেমন F মাইনাস, Cl মাইনাস, Br মাইনাস, I মাইনাস, এগুলো সবই কি আমাদের হ্যালাইড, তাই তো। তাহলে সিলভার হ্যালাইড তার মানে কি হচ্ছে আমাদের AgF, Ag, Cl, Ag, Br, Agi, তাই তো। তাহলে এই সিলভার হ্যালাইড গুলো যদি আমরা জলের দ্রাব্যতা দেখি, তাহলে দেখি আমরা যে এখানে যে কেমন ব্যাপার হবে। তো দেখো এখানে আমি বলেছিলাম, যখন আমি ফ্যাক্টর গুলো পড়াচ্ছিলাম, তো আমরা কি পড়েছিলাম, একটা ফ্যাক্টর যে যদি যদি এই যে অ্যানায়ন গুলোর আকার বৃদ্ধি পায়, তাহলে আকার বৃদ্ধি পেলে সেই অ্যানায়ন ধ্রুবায়ন সহজে হবে, তাদের ধ্রুবায়ন কি হবে, সহজে হবে, ক্যাটায়ন দ্বারা সহজে ধ্রুবীয়তি হবে। তাহলে অ্যানায়নের আকার, এদের মধ্যে অ্যানায়নের আকার কার বেশি, আই মাইনাসের বেশি আমরা দেখেছি, আই মাইনাস, তারপর Br মাইনাস, তারপর Cl মাইনাস, তারপর হচ্ছে F মাইনাস। এখন ক্যাটায়নের আকার যত বেশি হবে, অ্যানায়নের আকার যত বেশি হবে, তত তার ধ্রুবায়িত হওয়ার প্রবণতা কি হবে, ধ্রুবায়িত হওয়ার প্রবণতা তত বেশি হবে। তার মানে সহজে ধ্রুবায়িত হবে কে, পোলারাইজেশন পাওয়ার বা ধ্রুবীয়তার ক্রম কি হবে, AgI, তাই তো। তারপরে কি হবে, AgCl, AgCl না, AgBr, AgCl, শেষে হবে কি আমাদের AgF, তাই তো। তাহলে কি হবে, সিলভার হ্যালাইড গুলোর ধ্রুবায়িত হবে, যত বেশি ধ্রুবায়িত হবে তার সমযোজী ক্যারেক্টারও তত বাড়বে। তাহলে সমযোজী ক্যারেক্টার বা সমযোজী ধর্মের ক্রম কি হবে, যার যত সাইজ বেশি তার ধ্রুবায়ন মাত্রাও বেশি, তার সমযোজী ক্যারেক্টারও তত বেশি। তাহলে সমযোজী ক্যারেক্টার সব থেকে বেশি হবে কার, সমযোজী ক্যারেক্টার সব থেকে বেশি হবে কে,
AgI, তারপরে AgBr, AgCl, শেষে হচ্ছে AgF। এখন সমযোজী ধর্ম যত বাড়বে তড়িৎযোজী ধর্ম তত কি হবে? উল্টো কেস, সমযোজী ধর্ম যত বাড়বে তড়িৎযোজী ধর্ম তত কি হবে? তড়িৎযোজী ধর্ম কিন্তু তত কমে যাবে। তাহলে তড়িৎযোজী ধর্মের রাশিমালা কি হবে? সব থেকে বেশি তড়িৎযোজী কি হবে এদের মধ্যে? AgF, তারপর AgCl, তারপর AgBr, শেষে হবে AgI। আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো যে অ্যানায়নের আকার যত বাড়ছে তত বেশি তার ধ্রুবায়িত হওয়ার প্রবণতা বাড়ছে, এবং ধ্রুবায়িত হওয়ার প্রবণতা যত বাড়ছে তার সমযোজী ধর্ম তত বাড়ছে এবং তড়িৎযোজী ধর্ম তত কম হচ্ছে, এবং তড়িৎযোজী ধর্ম সব থেকে বেশি কার? AgF। এখন মনে রাখবে যে যার যত বেশি তড়িৎযোজী ধর্ম, তার মানে কি ক্যাটায়ন এবং অ্যানায়ন তত স্ট্রংলি বন্ডেড আছে, তার মানে তাদের ভাঙতে কিন্তু অনেক বেশি পরিমাণ শক্তি দিতে হবে, তাই তো? এবার আমরা দেখছি জলে গুলে যাওয়ার প্রবণতা। সিলভার হ্যালাইড কত তাড়াতাড়ি জলে গলবে? এখন জল কেমন? জল তড়িৎযোজী একটা বিহেভিয়ার দেখায় জল, তাই তো? তো জলে কি হবে? জল ধ্রুবীয় দ্রাবক। জল কি দ্রাবক? ধ্রুবীয় দ্রাবক। তাহলে ধ্রুবীয় দ্রাবক কেন জল? কারণ জল মানে H2O, H2O মানে একটা ধ্রুবীয় অণু, তাই জল হচ্ছে ধ্রুবীয় দ্রাবক। তাহলে ধ্রুবীয় দ্রাবকে যে দ্রাব্যতা, ধ্রুবীয় দ্রাবকে দ্রাব্যতা নির্ভর করে তড়িৎযোজী ধর্মের সঙ্গে প্রপোর্শনাল সম্পর্ক। কোন ধর্ম? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তড়িৎযোজী ধর্ম। তড়িৎযোজী ধর্ম তার মানে কি? তড়িৎযোজী ধর্ম যত বাড়বে ধ্রুবীয় দ্রাবকে দ্রাব্যতা তত কি হবে? বাড়বে। তাহলে তড়িৎযোজী ধর্ম যত বাড়বে দ্রাব্যতা তত বাড়বে, ধ্রুবীয় দ্রাবকে দ্রাব্যতা তত বাড়বে। এখন তড়িৎযোজী ধর্মের অর্ডার কি পড়েছি আমরা? সিলভার হ্যালাইডদের AgF এর সব থেকে বেশি, তাই তো? AgI এর সব থেকে কম। তাহলে যত তড়িৎযোজী দ্রাবকে যত বেশি, যে যত ভালো তড়িৎযোজী ধর্ম দেখাবে তত ভালো গুলবে। তাহলে দ্রাব্যতার অর্ডার কি হবে? AgF সব থেকে বেশি, তারপরে AgCl, তারপরে AgBr, তারপরে AgI। AgI সব থেকে কম দ্রাব্য কিসে? জলে। কারণ কি? জল যেহেতু ধ্রুবীয় দ্রাবক। এখন যদি এটা অ্যালকোহলে হতো, অ্যালকোহল কিন্তু কম ধ্রুবীয় দ্রাবক, কম ধ্রুবীয় দ্রাবক, খুবই কম ধ্রুবীয় দ্রাবক অ্যালকোহল। তাহলে অ্যালকোহল যদি কম ধ্রুবীয় হয় তাহলে অ্যালকোহলের অর্ডার কেমন হবে? অ্যালকোহলে যদি হতো তাহলে তার কম ধ্রুবীয় বা অধ্রুবীয় দ্রাবকের কি হয়? তাদের হচ্ছে দ্রাব্যতার অর্ডার হচ্ছে দ্রাব্যতা প্রপোর্শনাল টু সমযোজী ধর্ম। এখন AgI যেহেতু সমযোজী ধর্ম বেশি সব থেকে, তাহলে AgI, তারপর AgBr, তারপর AgCl, তারপর AgF। তাহলে যদি তোমার বলে যে অ্যালকোহলে সিলভার হ্যালাইডদের দ্রাব্যতার কথা বিচার করো, তাহলে অ্যালকোহলে কিন্তু যত বেশি সমযোজী ধর্ম তত বেশি কি? তত বেশি দ্রাব্যতা। আশা করি ব্যাপারটা আমরা বুঝতে পেরেছি, ঠিক আছে? নেক্সট, এবার আমরা দেখবো ধাতব কার্বনেটের স্থায়িত্ব। ধাতব কার্বনেট আমরা কিছু, তাহলে ধাতব কার্বনেট নিয়ে নিই। দেখাচ্ছে বেরিয়ামের কার্বনেট, বেরিলিয়াম, নট বেরিয়াম, ইটস বেরিলিয়াম কার্বনেট। আমরা MgCO3 ম্যাগনেসিয়াম কার্বনেট নিই, ক্যালসিয়াম কার্বনেট নিই, ঠিক আছে? এই তিনটে ধাতুর আমরা দেখাচ্ছে কার্বনেট নিয়েছি। নিয়ে আমরা বলছি যে আমরা যে ভ্যালেন্সের সূত্র পড়েছি তার সাহায্যে আমরা ব্যাখ্যা দেব যে কার্বনেট গুলোর স্থায়িত্ব, এদের স্থায়িত্বের ক্রম কি হবে, এদের স্থায়িত্বের ক্রম কি হবে সেটা আমরা এখন দেখব, ঠিক আছে? তো দেখো যে এর ক্ষেত্রে ব্যাপারটা কি হবে কার্বনেটদের, এর ক্ষেত্রে দেখো বেরিলিয়াম, তাই তো? বেরিলিয়াম মানে হচ্ছে, দেখো আমরা কি পড়েছিলাম যে ফাই ইকুয়াল টু কি পড়েছিলাম? চার্জ অফ ক্যাটায়ন বাই রেডিয়াস অফ ক্যাটায়ন, তাই তো আমরা পড়েছি চার্জ অফ ক্যাটায়ন বাই রেডিয়াস অফ ক্যাটায়ন। এখন আমরা কি বলেছি যে ক্যাটায়নের চার্জ আধান যত বাড়বে, ক্যাটায়নের আধান যত বাড়বে ফাই তত বাড়বে, আবার রেডিয়াস যত ক্যাটায়নের কমবে ফাই তত বাড়বে। এখন এই তিনটে যে যৌগ লিখেছি আমরা, এদের যদি আমরা চার্জ বিচার করি তাহলে আমরা দেখছি যে বেরিলিয়াম Ba2+ ভাঙে, ম্যাগনেসিয়াম Mg2+ ভাঙে, সিমিলারলি ক্যালসিয়াম কিসে ভাঙে? Ca2+। তাহলে আধান দিয়ে আমরা এখানে কি কিছু মেজার করতে পারছি? সব ক্যাটায়নগুলোর আধান কি?
সেম। তাহলে আধান দিয়ে আমরা কিন্তু এখানে কোনো ফাই বের করতে পারছি না। তাহলে আমরা কিসে যাব? আমরা রেডিয়াস দেখব, আমরা ক্যাটায়নের রেডিয়াস গুলো দেখবো। রেডিয়াস দেখে বিচার করব যে এদের মধ্যে ফাই বা আয়নিক পোটেনশিয়াল কার বেশি বা কার কম। তো দেখো, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এরা কোন গ্রুপে আছে? এরা গ্রুপ 2 এলিমেন্ট। তাহলে গ্রুপ 2 তে কি হয়? ওপর থেকে নিচে গেলে কি হয়? প্রত্যেকটা গ্রুপে ওপর থেকে নিচে গেলে কি হয়? ব্যাসার্ধ তত বেড়ে যায়। তাহলে ব্যাসার্ধ সব থেকে বেশি যদি আর এর রাশিমালা আমরা বিচার করি, তাহলে ক্যালসিয়াম সবার প্রথম, তারপর ম্যাগনেসিয়াম, তারপর বেরিলিয়াম। তাহলে ইনভার্সলি প্রপোর্শনাল সম্পর্ক, মানে ফাই ইনভার্সলি প্রপোর্শনাল টু রেডিয়াস অফ ক্যাটায়ন। তাহলে ফাই এর রাশিমালা আয়নীয় বিভব, আয়নীয় বিভব এর রাশিমালা কার বেশি হবে? আয়নীয় বিভব, ফাই আয়নীয় বিভব কার বেশি হবে? যেহেতু আর এর রেডিয়াস সব থেকে বেশি, তাহলে সব থেকে কম হবে এর, তাহলে ফাই বেশি হবে। বেরিলিয়াম কার্বনেটের সব থেকে বেশি, তারপর ম্যাগনেসিয়াম কার্বনেট, তারপর হচ্ছে কি ক্যালসিয়াম কার্বনেট। তো আমরা দেখেছি আয়নীয় বিভব, তাহলে আয়নীয় বিভব যার যত বেশি, তাহলে সে অ্যানায়নকে তত তাড়াতাড়ি তার পোলারাইজেশন পাওয়ার বা ধ্রুবীয়ন ক্ষমতা তত বেশি। তাহলে ধ্রুবায়ন ক্ষমতা যত বেশি হবে, তার সমযোজী ক্যারেক্টার কি হবে? সমযোজী চরিত্র বা সমযোজী ধর্ম তার তত বেশি। আয়নীয় বিভব যার যত বেশি, তার সমযোজী ধর্ম তত বেশি। তাহলে এটাও অর্ডার কি হবে? বেরিলিয়ামের সব থেকে বেশি। এখন এখন সমযোজী চরিত্র বেশি, তাহলে তড়িৎযোজী চরিত্রের অর্ডার কি হবে? তড়িৎযোজী ধর্মের অর্ডার কি হবে? তড়িৎযোজী ধর্মের অর্ডার হবে উল্টো। সমযোজী ধর্ম যার যত বেশি, তড়িৎযোজী ধর্ম তার তত কম, তাই তো? তাহলে তাহলে আমরা কি দেখলাম? যে তড়িৎযোজী ধর্ম ক্যালসিয়াম কার্বনেটের সব থেকে বেশি। তড়িৎযোজী ধর্ম কার বেশি? ক্যালসিয়াম কার্বনেটের তত বেশি। এখন আমরা জানি যে স্থায়িত্ব, তড়িৎযোজী ধর্ম বেশি মানে কি? ক্যাটায়ন অ্যানায়ন দ্বারা শক্তিশালীভাবে বন্ডেড হয়ে আছে, তাহলে সহজে ভাঙবে না। CaCO3 কি হবে? সহজে ভাঙবে না। কেন? কারণ স্ট্রংলি বাউন্ড হয়ে আছে, স্ট্রংলি নিজেদের মধ্যে বাউন্ড হয়ে আছে, তাহলে সহজে ভাঙবে না। তাহলে স্থায়িত্ব কি হবে? তড়িৎযোজী ধর্ম যার যত বেশি, এই স্থায়িত্ব প্রপোর্শনাল টু কি ধর্ম? তড়িৎযোজী ধর্ম। তাহলে তড়িৎযোজী ধর্ম কি পেয়েছি আমরা? ক্যালসিয়াম কার্বনেটের সব থেকে বেশি, তাহলে ধাতব কার্বনেটের স্থায়িত্ব কার বেশি হবে? ক্যালসিয়াম কার্বনেটের কিন্তু সব থেকে বেশি, তারপর ম্যাগনেসিয়াম কার্বনেট, তারপর বেরিলিয়াম কার্বনেট। তাহলে তোমরা কি করবে? তোমরা প্রথমে ক্যাটায়নের চার্জ দেখলে, যদি চার্জ দিয়ে না হয়, তাহলে রেডিয়াস দিয়ে আমরা কিন্তু কি করতে পারছি? ধাতব কার্বনেটের কি করতে পারছি? স্থায়িত্ব ব্যাখ্যা করতে পারছি। এবার খুব ইন্টারেস্টিং আর একটা জিনিস আমরা ব্যাখ্যা করব, সেটা হচ্ছে কালার অফ কম্পাউন্ড। কালার অফ কম্পাউন্ড, এটাও আমরা কোনো যৌগের কালার কেমন হবে, এটাও আমরা ফ্যাজান্সের সূত্র দ্বারা কিন্তু ব্যাখ্যা করতে পারি। তাহলে আমরা দেখছি যে ফ্যাজান্সের সূত্র কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এর দ্বারা কিন্তু খুবই অনেক বেশি অ্যাপ্লিকেশন আছে কিন্তু। ঠিক আছে, দেখো বলছি ব্যাখ্যা করো যে HeI2 এটা হচ্ছে রেড কালার, লাল বর্ণের, আর HgCl2 কালার হচ্ছে হোয়াইট। তো কেন এরকম হচ্ছে? তো এখানে দেখো দুজনেরই ক্যাটায়ন সেম, দুজনেরই ক্যাটায়ন কি? Hg। তাহলে এটা দিয়ে আমরা কিছু বলতে পারছি না, কিন্তু দুজনেরই অ্যানায়ন আলাদা, এবং অ্যানায়ন থেকে আমরা, যেহেতু অ্যানায়নের সাইজ বেশি HgI2 ক্ষেত্রে, এখান থেকে আমরা বলতে পারবো যে যার যত বেশি সাইজ, তার কি? সে ক্যাটায়ন দ্বারা খুব তাড়াতাড়ি ধ্রুবায়িত হয়ে যাবে। তাহলে অ্যানায়নের সাইজ দিয়ে আমরা একটা কিছু মেজার করতে পারছি। অ্যানায়নের সাইজ কার বেশি? I- এর বেশি, অফকোর্স Cl- এর থেকে। তাহলে অ্যানায়নের আকার যার যত বেশি, তার কি হবে? ক্যাটায়ন দ্বারা সে সহজে কি হয়ে যাবে? তত ক্যাটায়নের দ্বারা ধ্রুবায়িত হওয়ার ক্রম, ধ্রুবায়িত হবে। ক্যাটায়নের দ্বারা ধ্রুবায়িত হবে। কে তাড়াতাড়ি ধ্রুবায়িত হবে? I- দেন Cl-। এখন যে যত তাড়াতাড়ি ধ্রুবায়িত হবে, তার সমযোজী চরিত্রের অর্ডার কি হবে? কার হবে সমযোজী চরিত্র বেশি? অফকোর্স HgI2। কেন HgI2 কেন হবে? কারণ HgI2 কি হচ্ছে? HgI2 ক্ষেত্রে কি হচ্ছে? ক্যাটায়ন দ্বারা যেহেতু ধ্রুবায়িত বেশি হচ্ছে, ওই জন্য সমযোজী চরিত্র তার প্রপোর্শনাল, তাহলে সমযোজী চরিত্র HgI2 এর বেশি। এখন যে যত বেশি সমযোজী, তার মানে কি ক্যাটায়ন ও অ্যানায়ন
ধ্রুবায়িত করছে মানে অভিলেপনের মাত্রা, ক্যাটায়ন ও অ্যানায়নের অভিলেপনের মাত্রা বেশি হচ্ছে, তাহলে কি হবে এখানে এই HII2 ক্ষেত্রে কি হবে, কিছু সংখ্যক ইলেকট্রন যখন ওরা ধ্রুবায়িত হবে কিছু সংখ্যক ক্ষণিকের জন্য একটা ইলেকট্রন ট্রান্সফার হবে, ইলেকট্রন ইলেকট্রন ট্রানজিশন হবে। ঠিক আছে, ইলেকট্রন ইলেকট্রন এই I2 থেকে I মাইনাসের অরবিটাল থেকে H এর মধ্যে একটা মেটাল এবং যে আয়ন আছে অ্যানায়ন আছে ক্যাটায়ন ও অ্যানায়নের মধ্যে একটা ইলেকট্রন ইলেকট্রন ট্রানজিশন হবে। যেহেতু কেন হচ্ছে, কারণ এর সমযোজী চরিত্রটা কি হচ্ছে, যেহেতু সমযোজী চরিত্রটা ওর কি হচ্ছে, বেশি হচ্ছে। ঠিক আছে, এবং যেহেতু ক্যাটায়ন অ্যানায়নের দ্বারা ধ্রুবায়িত হচ্ছে এবং ওই ধ্রুবায়িত হওয়ার ফলে কি হয়, একটা ক্ষণিকের জন্য ইলেকট্রন ইলেকট্রন ট্রান্সফার হয়। ঠিক আছে, এখানে I মাইনাস অ্যানায়নের পূর্ণ কক্ষক আছে, অ্যানায়ন থেকে ক্যাটায়নে ইলেকট্রন ট্রানজিশনের জন্য এ কিন্তু কালার দেখাবে। কিন্তু HgCl2 এর ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটা হবে না। কেন হবে না, কারণ HgCl2 এর ক্ষেত্রে এর সমযোজী চরিত্র কি কম, তার মানে সমযোজী চরিত্র HgCl2 কি কম। তাহলে সমযোজী চরিত্র বা কোভ্যালেন্ট ক্যারেক্টার যদি কম হয়, কোভ্যালেন্ট ক্যারেক্টার বা সমযোজী চরিত্র যদি কম হয়, তাহলে কোভ্যালেন্ট ক্যারেক্টার যদি কম হয় তাহলে কি হবে, কোভ্যালেন্ট ক্যারেক্টার কম হলে ক্যাটায়নের দ্বারা অ্যানায়ন সহজে ধ্রুবায়িত কি হবে, হবে না। তাহলে ধ্রুবায়িত হবে না, তার মানে ইলেকট্রন ট্রান্সফার এখানে কিন্তু ভালো হবে না। ওই জন্য ইলেকট্রন ট্রান্সফার না হওয়া মানে কি হবে, সেই জিনিসটার কালার দেখা যাবে না, সেটাকে আমরা হোয়াইট সাদা দেখবো। ঠিক আছে, আশা করি তাহলে ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। তো আর একটা জিনিসের আমরা এক্সপ্লানেশন দেব ফ্যাজান্সের সূত্রের সাহায্যে, সেটা হচ্ছে কোনো কোনো যৌগের অস্তিত্ব নেই, তার ব্যাখ্যা আমরা করতে পারি। যেমন PbCl4 এর অস্তিত্ব নেই, PbCl4 কোনো কম্পাউন্ড আমরা খুঁজে পাই না, কিন্তু আমরা PbI4, ঠিক আছে, PbI4 আমরা কিন্তু সরি আমি একটু উল্টো বলে ফেললাম, যেমন PbI4 আমরা PbI4 এর কোনো অস্তিত্ব নেই, PbI4 বলে আমরা কোনো কম্পাউন্ড পাই না, কিন্তু লেড ক্লোরাইড PbCl4, ঠিক আছে, এটার কিন্তু অস্তিত্ব আছে। তো কেন PbCl4 এর অস্তিত্ব আছে এবং কেন PbI4 এর অস্তিত্ব নেই, তার ব্যাখ্যা আমরা করতে পারি ফ্যাজান্সের সূত্রের সাহায্যে। কিভাবে দেখো, PbI4 এখানে ওই একই গল্প, যেহেতু I মাইনাসের সাইজ অনেক বেশি, তাই I মাইনাস সমযোজী চরিত্র PbI4 এ সমযোজী চরিত্র কি হবে, অবশ্যই বেশি হবে। তাহলে কোনো যৌগের সমযোজী চরিত্র যদি বেশি হয় তাহলে কি হবে, তার মানে ক্যাটায়ন দ্বারা সে সহজে কি হচ্ছে, ধ্রুবায়িত হচ্ছে। তাহলে PbI4 যেটা ছিল, অ্যানায়ন সহজেই ক্যাটায়ন দ্বারা ধ্রুবায়িত হচ্ছে, ফলে কি হবে, এখানে কটা অ্যানায়ন আছে, 4টে অ্যানায়ন আছে। তো এই 4টে অ্যানায়নের মধ্যে কি হয়, দেখো লেট কত, 4টে অ্যানায়ন, মানে এটা কেমন ভাবে ভাঙবে, Pb4+, তাহলে 4+ মানে ক্যাটায়নের আধান +4, তাহলে ক্যাটায়নের আধান এত বেশি যে ক্যাটায়ন অ্যানায়নকে স্ট্রংলি অ্যানায়নের কি করছে, স্ট্রংলি বিকৃতি ঘটিয়ে দিচ্ছে, অ্যানায়নের বিকৃতি ঘটিয়ে দিচ্ছে, বিকৃতি ঘটাচ্ছে শক্তিশালী ভাবে, শক্তপোক্ত ভাবে। ঠিক আছে, শক্ত ভাবে। কেন, কারণ PbI4 এর +4 আধান প্লাস I মাইনাস হচ্ছে সাইজ অতিরিক্ত বেশি, তার মানে দুদিক থেকে দেখো I মাইনাসের এক তো সাইজ বেশি, প্লাস হচ্ছে Pb+4 আধান, তার মানে কি হচ্ছে, অ্যানায়নের অধিক পরিমাণ বিকৃতি ঘটাচ্ছে। তো কি হয়, 4টি I মাইনাস আয়নের মধ্যে কি হয়, 2টি I মাইনাস আয়ন ইলেকট্রন বর্জন করে জারিত হয়ে I2 তে পরিণত হয়। ঠিক আছে, এবং দুটি ইলেকট্রন যেহেতু I মাইনাস বর্জন করছে, ভালোভাবে শুনবে, দুটি ইলেকট্রন কি হচ্ছে, I মাইনাস দুটি ইলেকট্রন বর্জন করছে, অন্যদিকে ওই লেড কি করবে, এই দুটি ইলেকট্রন গ্রহণ করে নেবে। তাহলে দুটি ইলেকট্রন গ্রহণ করে নিয়ে লেড কিসে পরিণত হয়ে যাবে, ছিল Pb4+, পরিণত হয়ে যাবে কি Pb2+। তাহলে এই PbI4 কেমন ভাবে চেঞ্জ হচ্ছে, PbI2+ একটা আয়োডিন ছেড়ে দিচ্ছে। তাহলে লেড এখানে কত অক্সিডেশন স্টেটে ছিল, +4, এখানে হয়ে যাচ্ছে +2, তাহলে +4 থেকে চার্জ কত হয়ে যাচ্ছে, +2। তাহলে কেন এটা হচ্ছে, আশা করি আমরা বুঝতে পেরেছি। যেহেতু দেখো PbI4 এর কেসটা অনেক রকম, মানে দুদিক থেকেই এক্সেপশনাল, কারণ প্রথম কথা Pb4 এর এত বেশি আধান, আর দ্বিতীয় কথা হচ্ছে I মাইনাসের সাইজ বেশি। তাহলে
ইজিলি অ্যানায়নটা ধ্রুবায়িত হয়ে যাচ্ছে এবং অ্যানায়নের এত বেশি আধান নিয়ে ক্যাটায়ন অ্যানায়নের বিকৃতি ঘটাচ্ছে। ফলে PbI4 এর মধ্যে Pb4+ কি করছে, চারটে I- ছিল, এখানে চারটে I-, 4I-, এর মধ্যে দুটো I- কি করছে, 2 ইলেকট্রন বর্জন করছে, দুটো ইলেকট্রন বর্জন করছে, মানে দুটো ইলেকট্রন ছাড়ছে, আর এই মাইনাস দুটো ইলেকট্রন ছেড়েছে, আর এই দুটো ইলেকট্রন আবার গ্রহণ করে নিচ্ছে কে, Pb+4, তাহলে +4 ছিল, Pb+4, দুটো ইলেকট্রন নিয়ে নেওয়া মানে কি, দুটো ইলেকট্রন গ্রহণ করা, +4 দুটো ইলেকট্রন গ্রহণ করা মানে তো হয়ে যাচ্ছে Pb+2, তাহলে PbI2 প্লাস আয়োডিন রিলিজ করে দিচ্ছে, তাহলে PbI4 এর আর অস্তিত্ব থাকছে না, আমরা PbI2 আবার আমরা বাস্তবে এর অস্তিত্ব আছে, কিন্তু PbI4 কিন্তু পাওয়া যায় না। সিমিলারলি PbCl4 আমরা কিন্তু পাই, কেন, কারণ Cl4 দেখো অত বেশি আয়োডিনের মতো অত বেশি আকার নেই এর, ওই জন্য এর ক্যাটায়ন দ্বারা সহজে ধ্রুবায়িতও হয় না, এবং এক্ষেত্রে আমরা PbCl4 এর অস্তিত্ব কিন্তু পাই। ঠিক আছে, তাহলে আমরা আজকের ভিডিওতে আমরা পড়লাম কি, ফ্যাজান্সের সূত্র এবং ফ্যাজান্সের সূত্রের অ্যাপ্লিকেশন। ঠিক আছে, তো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করব, পরের ভিডিওতে আমরা হাইব্রিডাইজেশন পড়বো। তো দেখো, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমরা ভিডিওটা কি করবে, ভিডিওটা শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।